সন্তানের জীবন শেষ হয়েছে। তারা নিজেরা হত্যা করেছে, মেরে ফেলছে। নিজেদের মারতে মারতে পরে দেখে এখন আরো কিছু মারা দরকার, তখন জামাত ইসলামী ছাত্র শিবিরের উপরে আঘাত করা শুরু করেছে। এগুলো আঘাত করে যখন দেখে এদেরকে থামানো যাচ্ছে না, রাস্তায় মানুষ নেমে গিয়েছে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে, চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ নেমে গিয়েছে, তখন তারা আক্রমণ করার চেষ্টা করছে। আমাদের মা বোনেরা যখন রাস্তায় নেমেছে, তাদের পোশাক খুলে নেয়ার হুমকি দিচ্ছে, তাদের গায়ে লাথি মারা হচ্ছে, কাপুরুষের মতো তারা মায়েদের গায়ে, বোনেদের গায়ে হাত দিচ্ছে। এটা তাদের দৈন্যতা আর রাজনৈতিক দেউলিয়াত্বের সর্বশেষ সীমায় তারা এখন উপনীত হয়েছে। জালেম যখন পতন হয়, সেই পতনের রাস্তা সে নিজেই তৈরি করে, অন্য কেউ তার রাস্তা তৈরি করে। এরা নব্য জালেমে পরিণত হয়েছে। এতদিন মাজলুম ছিল, তার নেতা ছিল বিদেশে, বিদেশ ঘুরে নেতা, সে অনলাইনে যখন সব কার্যক্রম পরিচালনা করত, মরার ভয়ে দেশে আসে না, নিজের মায়ের মৃত্যু কাছাকাছি চলে আসছে, অসুস্থ অবস্থায়, চরম অসুস্থ অবস্থায় ভেন্টিলেশনে আছে, তখন সে স্ট্যাটাস দেয়, বাংলাদেশে আসা আমার একার উপরে নির্ভর করে না। দেশে আসা কার উপরে নির্ভর করে? ইন্টারিম গভর্নমেন্টকে তো ধরাশাই কি আর করো তুমি? বাংলাদেশে জামাত ইসলামের উপরে তো তোমার আশা নির্ভর করে। তাহলে নির্ভর করে যাদের উপরে, তাদেরকে মুচলেখা দিয়ে দেশটাকে আবার সেই বেনিয়াদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করে সে দেশে ল্যান্ড করেছে। তাদের বিরুদ্ধে দেখবেন কোনো কথা নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা নাই, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা নাই, কথা এনায় বেনায় বলে। যে সংগঠনটা, যে মানবতার সংগঠন, তারা জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, গুম, খুন, হুলিয়া, হত্যা মামলা মাথায় নিয়ে তাদের নেতা কর্মীরা বছরের পর বছর জেল কেটেছে, তাদেরকে বলে আবার আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, এই মানুষগুলো দেশেই ছিল। গোলাম পরোয়ার ভাইকে আমিরের মানে আওয়ামী লীগের আমলে 8টা বছর জেলখানায় আটকে রাখা হয়েছে। আমিরে জামাতকে জেলখানায় আটকে রেখেছে, আমি সাক্ষী, আমার সাথে ছিল। সেখানে হাই সিকিউরিটিতে রেখেছে, তার সন্তান নিচতলায়, সে উপরতলায় থাকে। সন্তানের সাথে বাপের সাথে দেখা না হয়। আমাদের জেলের মধ্যে জেল, তার নাম সেল, ওই সেলের মধ্যে আটকে রাখতে 1 ঘন্টা মাত্র উঠানে হাঁটতে দিত আমাদের। সেই 1 ঘন্টাও সতর্ক থাকতো, আমি জামাত নামলে তার সন্তান যেন তখন ছুটি না পায়, তার সাথে যেন সন্তানের দেখা না পায়। কি পরিমাণে জালেম তারা ছিল, তার সন্তানের সাথে দেখা করতে দেয় নাই। আমাদের ভাইদেরকে গুম করা হয়েছে, জামাত ইসলামী ছাত্র শিবিরের উপরে যে গুম করা হয়েছে তার স্ট্যাটিস্টিক দেওয়া হয়েছে। গুম কমিশন বলছে 56% গুমের ঘটনা শুধু এই 2টা সংগঠনের সাথে ঘটেছে। ইসলামী ছাত্র শিবিরের উপরে 31% গুমের ঘটনা ঘটেছে। হাজার হাজার মামলা করেছে, লক্ষ লক্ষ আসামি করেছে, আমাদের বাইরে পঙ্গু করে দেওয়া হয়েছে। এরপরও আমরা এই দেশেই পড়েছিলাম, এই দেশের মানুষের সাথে কাজ করেছি। যারা আমাদের সাথে কাজ করেছে তারা আমাদের দেখেছে, এবং জুলাই বিপ্লব পরবর্তী ছাত্র সংসদ নির্বাচনগুলোতে এই তরুণরা ইসলামী ছাত্র শিবিরের উপরেই তারা আস্থা রেখেছে। এই নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য কত টাকা পরিষ্কার তারা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিএসএর নামে রিট করে রাখছে সে তার প্রার্থিতা বাতিলের জন্য। নির্বাচন বানচালের জন্য সুষ্ঠু না, এই সমস্যা সেই সমস্যা অজুহাত দিয়ে চলে আসছে। ছাত্ররা যখন প্রতিবাদ করেছে, নির্বাচন দিতে বাধ্য হয়েছে। ব্যালট পেপার নাকি অন্য জায়গায় ছাপাইছে, কেন ছাপাইছে এটা নিয়ে আন্দোলন শুরু হয়ে যাচ্ছে। ভোট গণনা মেশিনে করা যাবে না, হাতে গুনতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 8000 ভোট গুনতে 78 ঘন্টা সময় লাগে। এরপরে তারা বলছে আমরা বয়কট করলাম। আমরা বলছি তোমরা যে জাহাঙ্গীরনগরে বয়কট করছো, ডিসির পদত্যাগ দাবি করো, প্রভিসির পদত্যাগ দাবি করো, প্রক্টরের পদত্যাগ দাবি করো, প্রভোস্টের পদত্যাগ দাবি করো, এরপরে তোমরা এখান থেকে পাবো। তা করবে না, বলে না নির্বাচন সুষ্ঠু হয়নি, আমরা পদত্যাগ করলাম। আমরা বলছি তাহলে ডিসির পদত্যাগ দাবি করো না কেন? কারণ উনি সাদা দলের সভাপতি। টিচার থেকে শুরু করে সব মেকানিজম তাদের হাতে। এরপরেও মানুষের গণ রায় বদলানোর জন্য 3 সাল পরে নাই চেষ্টা করছে ছাত্রদের এই রায় বদলানোর জন্য। কতটা হীনমন্য তারা পারছে জনগণ। আমরা বলছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 1 সেকেন্ডও একাডেমিক বিল্ডিং থেকে দূরে সরা যাবে। একাডেমিক বিল্ডিং থেকে কে বের হয় আর কে যায় তা সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসতে হবে। সিসি ক্যামেরা দিয়ে প্রতিটি ভোট গণনার ফল আমাদের সামনে তোমাদেরকে উপস্থাপন করতে হবে।
চুরি করার সব রাস্তা যখন বন্ধ তখন পদত্যাগ করে। আমরা বলছি পদত্যাগ করতে পারবে না, মরা ছাড়া আর ভোট গণনা ছাড়া আর দ্বিতীয় অপশন। সামনে এই কনস্টিটিউয়েন্সি আবার করার চক্রান্ত করছে। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 3 বার ভোট মিশাইছে যে না আমরা প্রস্তুত না, আমরা প্রস্তুত না। আমরা বলছি তোমাদের প্রস্তুতির কি দরকার? ছাত্ররা ভোট দিয়ে ছাত্র প্রতিনিধি নির্বাচিত করবে, তোমাদের জন্য এত অপেক্ষা করার কি দরকার? 1.5 বছর অপেক্ষা হয়ে গেছে, বলে না আমরা প্রস্তুত না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মারামারি কাটাকাটি শুরু হয়েছে, ভোট করতে দেবে না তারা। সর্বশেষ যখন কোনো জায়গায় পাত্তা পায় না তখন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সময় তারা কোনো প্রচারণা করে নাই। ইসলামী ছাত্র শিবির প্রচারণা করে নির্বাচনের দিনক্ষণ কয়েক দফা পিছানোর পরে যখন সিলেক্ট হয়েছে তখন উৎসবমুখর পরিবেশ চলছে। তারা ঢাকায় নির্বাচন কমিশন ঘেরাও করে রাখছে। বলছে এটা তো বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এখানে ঘেরাও করছে কেন? বিশ্ববিদ্যালয় ওদের ঘেরাও করতে বলো। তখন ছাত্র দলের নেতা কর্মী বিশ্ববিদ্যালয়ের বলে না না আমরা নির্বাচন চাই, কারণ গণরোষে বললে যে বিশ্ববিদ্যালয় থেকে পালাইতে হবে, ওইখানে অবস্থান করার লোক ভালোভাবেই টের পায়। ওরা ভয়তে বলে যে না আমরা কেন্দ্রের নির্দেশ মানতে বাধ্য না। আবার দেখলাম লুকায় লুকায় 2 জন ছাত্র দলের গিয়ে কেন্দ্রে আইসা ঠিকই হাইকোর্টে একটা রিট করে দিছে যে আমরা নির্বাচন আর চাই না। ওই জায়গা বসে কিছু করতে পারে নাই, হাইকোর্টকে ব্যবহার করার চেষ্টা করছে। সর্বশেষ হাইকোর্টের নগ্ন হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ম্যান্ডেটকে তারা সহ্য করতে না পেরে হাইকোর্টের মাধ্যমে যখন এটা স্থগিত করলো তখন দেখলাম কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে সবাই হাতে তালি দিয়ে উদযাপন করছে। কতটা ভীত, সন্ত্রস্ত, বিভ্রান্ত হয়ে পড়ছে একটা ছাত্র সংগঠন। তাদের যদি এই অবস্থা হয়, এখানে তারুণ্যের সমাবেশ থেকে বলি এই বাংলাদেশে এবছর 4 কোটি ভোটার, তারুণ্য তাদেরকে বলা হয় 37 বছর বয়স পর্যন্ত এদেশে 47% ভোটার, যাদের 95% ভোট এবার তারা দিবে ইনশাআল্লাহ। আর পুরো ভোটই তারা ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লার পারলে মেকানিজম করে থামায় রাখো, টিকেট আমরা একটাও থাকবে না। পারলে ভোট কেন্দ্র তখন করে দেখাই হাতিয়ার করতে উঠবে ইনশাআল্লাহ। আমরা থেমে থাকার জাতি না, নেমেই যখন পড়েছি আর বসে থাকবো না। অধিকার আদায় করে নেওয়ার জন্য আমরা সদা প্রস্তুত আছি এবং জাগ্রত আছি ইনশাআল্লাহ। তোমাদের হাতে হয়তো প্রশাসনকে ব্যবহার করছো, তোমরা প্রশাসনের বাহিনীকে বলতে চাই, জুলাই বিপ্লব পরবর্তী যখন আপনাদের উপরে জনগণ ঘোষণা করেছিল, আপনারা অন্যায়, জুলুম, নির্যাতন, দুর্নীতি, ঘুষ বাণিজ্য করে মানুষের আস্থা যখন নষ্ট হয়ে গিয়েছিল, তখন আপনারা দেশের মানুষ, দেশের সম্পদ হিসেবে ইসলামী ছাত্র শিবিরই কিন্তু প্রতিটি থানা আপনাদের নিরাপত্তা পাহারা দেয়। এটা ভুলে যাবেন না। সেদিন রোশানলে আপনাদের পরিণতি কি হলো আপনারা একটু ভেবে দেখেন। আবার যদি সেই স্পেন্সার হন, কোন তদন্ত সমিতি করেন, তাহলে এবার কিন্তু আর মাপ পাবেন না। বাংলাদেশে থাকতে গেলে নিরপেক্ষতা বজায় রাখেন। জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়, আপনাদের ঘর সংসার জনগণের ট্যাক্সের টাকায় চলে। সুতরাং জনগণকে খেপিয়ে তুলবেন না। জনগণ যদি খেপে যায়, কার পাশা যে কার ঘরে যাবে এটা টেরও পাবেন না। টোটাল ঘটনা বদলে যাবে ইনশাআল্লাহ। এখন বাতাস ভিন্ন দিকে বইতে চলেছে, ভিন্ন দিকে বাতাস বইছে। তারুণ্য এখন জাগ্রত হয়েছে। তারুণ্য যখন জাগ্রত হয় তখন ইনশাআল্লাহ কোন শক্তি তাদেরকে পদানত করতে পারে না। আমি সর্বশেষ বলবো, আমাদের ভোটাধিকার আমাদের অধিকার। এই ভোটটা হচ্ছে আমাদের আমানত। যদি ভোট এমন একজন মানুষকে দেওয়া হয় যেই মানুষটা দুর্নীতির সাথে, সন্ত্রাস, চাঁদাবাজির সাথে যুক্ত, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়িয়ে থাকবেন আপনার সহযোগিতায় এই ব্যক্তিটা এই দুর্নীতি করতে সুযোগ পেয়েছে। এটা মানুষের কাছে কাছে গিয়ে বুঝাইতে হবে। অনেকে আবার সততার সাথে 5,000 টাকা পেয়ে ভোট বিক্রি করে দেয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভোট বিক্রির জন্য বোনেদের কাছে টাকাও দিছিল আর তাদের শাড়ি চুড়িও কিনে দিয়েছিল। তারা এটা নিচে ভোট দেওয়ার সময় সব দিছে গণহারে ছাত্র শিবিরের উপরে। ছাত্র শিবিরটা পুরো হল সহ জিতে গেছে। ওই খুব মন খারাপ, তোদের পিছনে খরচ করলাম, তোরা বেইমানি করলি। বলছে এরা বেইমান, ঘোষণা দিছে যে মহা দানবের সাথে আমরা লড়াই করতে নামছি, এরা পারবো না। মানে ছাত্রদের এখন দানব পদক্ষেপ করছে, দানবের সাথে আসছো কেন লড়তে? তোমরা নিজেদেরকে যাই মনে করো না কেন, পারবা না। এবারও 5,000 6,000 টাকা দিয়ে গ্রামগঞ্জে ভোট কেনার জন্য পায়তারা করছে, ট্রাম কার্ড কিনছে, কার্ড বিক্রি করার চেষ্টা করছে।
ফ্রি কার্ড দিবে, বলে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কি হবে? 2,500 টাকা করে। আমার লাগে না, আমি তো 1 লাখ টাকা ইনকাম করি, আমি 2,500 টাকা নিয়ে করবো না, তারপরও দিই নাও। আর তোমার না লাগে তুমি নিবা না। মানে মানুষের আমার টাকা লাগে না, মানে ওনার মামা বাড়ির সম্পত্তি, যা ইচ্ছা তাই ব্যবহার করবে। তা আমরা বললাম কত কার্ড দেবো? বলে 4 কোটি। তো 4 কোটি কার্ড, আর যদি যা দিবা 2,500 টাকা করে, এগুলো গুণ করলে যে 1 লাখ কোটি টাকা হয়। 1 লাখ কোটি টাকা পাবো কোথায়? বললে না, ওগুলো পাওয়া যাবে। এর খাত কিন্তু বলতে পারছে না, তার মানে শুভঙ্করের বাকি এটা দিবে। এর আগে 2001 সালে তারা বলেছিল কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে। কৃষকদের তারা বলেছিল যে 5,000 টাকা সুদ মুক্ত ঋণ তাদেরকে মওকুফ করে দেওয়া হবে। কথা রাখে নাই তারা। বেকার ভাতা দেওয়ার কথা বলছিল, কথা রাখে নাই তারা। তারা কিন্তু তখনও প্রতিশ্রুতি দিয়েছিল জনগণকে, অনেক অনেক প্রতিশ্রুতি, একটা প্রতিশ্রুতিও তারা রাখে নাই। দুর্নীতিতে দেশকে 3 বার চ্যাম্পিয়ন করেছিল। মানে ওইখানে জামাত ইসলামের যে 2 জন ছিল, তারা কেন মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করে নাই? তো জামাতের আমি বলছি যে ওই 2টা জায়গাও যেন শকুনের দৃষ্টি না পড়ে, ওইটাকে হেফাজত করার জন্য বসেছিলাম। সব জায়গা তো খাইছো। প্রথমে দিছে হচ্ছে কৃষি মন্ত্রণালয়। কৃষি মন্ত্রণালয় 1 বছরের ভিতরে যে ডেভেলপমেন্ট আর করাপশন ফ্রি হওয়ার পরে দেখছে যে না, এখন কৃষকের কাছ পর্যন্ত জামাত চলে যাচ্ছে। মন্ত্রণালয় এবার চেঞ্জ করো, দেও শিল্প মন্ত্রণালয়। ওইটা একেবারে ভর্তুকি নষ্ট হয়ে গিয়েছে, কলকারখানা সব ওইটাও দেও, দেও দেখি, ওইটা নিয়ে ডুবাইতে থাকো। ওইটা দেওয়ার পরে যখন দেখে এটাও করাপশন ফ্রি, একেবারে ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে, তখন মাথা খারাপ হয়েছে। এমন বলে যে ওই 2টা ছেড়ে দেয় নাই কেন? আমরা বলছি এই 2 মন্ত্রণালয় তো 4 টাকা পয়সাও দুর্নীতি পাওয়া নাই। যদি পাইতা তাহলে চ্যাম্পিয়ন যে 3 বার হইছো, এইটা চ্যাম্পিয়ন প্লাস প্লাস হয়ে যেত। 2টা তো অন্তত তোমাদের হেফাজত করছে 2টা মন্ত্রণালয়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আবার মুখ খুলে বলে যে না, 2টা মন্ত্রণালয় কেন তারা ছাড়ে নাই? চিন্তা করা যায় মানুষ কত অকৃতজ্ঞ আর মেধাহীন হলে এই জাতীয় কথাবার্তা বলতে পারে। আমরা বলছি আমাদের যারা এমপি ছিল, তোমাদের সাথে সহযোগিতা করেছিল 18 জন, তাদের নামে তো 4 আনা পয়সা দুর্নীতি পাওয়া যায় নাই। আর দুর্নীতির দায়ে তোমাদের পার্টি নেতা থেকে সুপার ক্লাসের নেতা সবই তো জেল চালাইছিল। এগুলো কি মনে নাই তোমাদের? এখন আবার এসে বলে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বে। জুলাইয়ের পরে এই তরুণ সমাজকে ওরা বোকা মনে করছে, তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে। এটা তো শয়তান শুনলে শয়তানও মাঝে মাঝে মুচকি হাসে, জোরে হাসলে শয়তানও ভয় পায়। তো ওরা দুর্নীতিমুক্ত করবে, এটা কেউ বিশ্বাস করে না। আবার বলে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়বে, অথচ চাঁদাবাজি করতে গিয়ে এই ঢাকায় পাথর মেরে প্রকাশ্য দিবালোকে মানুষকে হত্যা করছে। এরা মানুষ না, এরা পশুতে পরিণত হয়েছে ক্ষমতার জন্য। ক্ষমতায় যাওয়ার আগে 232 জন মারতে পারলে ক্ষমতায় যাওয়ার পরে কত মানুষের জীবন নিবে, এগুলা হিসাব করে রাখি। সুতরাং তাদের হাতে এই সমাজটা নিরাপদ নয়। বিশেষ করে আমরা বলতে চাই নারীদের ক্ষেত্রে 73 জন ধর্ষণ করেছে তারা এখন পর্যন্ত। 73টা কেস। কিছুদিন আগে বিদেশ সভায় 7ম শ্রেণীর আমার এক বোনকে সংঘবদ্ধ হবে তারা এই অপকর্মে লিপ্ত হয়েছে। এটা গণধর্ষণকারীর দল। এই দলকে এবার চিরস্থায়ী বয়কট করতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, যে বাংলাদেশ ক্ষুধা দারিদ্র মুক্ত হবে। যদি এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত ভাবে গড়ে তোলা যায়, বাংলাদেশের যে পরিমাণে বাজেট হয়, এই বাজেট যদি ঠিক মতো বণ্টিত হয়, তাহলে বাংলাদেশের উন্নয়ন করা মাত্র সময়ের ব্যাপার ছাড়া আর কিছুই না। 1,20,000 কোটি টাকা সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের নামে বাজেট হয়। 6 কোটি মানুষের মাঝে এগুলো ভাগ করে দিলে মানুষের দারিদ্রতা বিমোচন করা সম্ভব। কিন্তু সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের টাকাগুলো দরিদ্র কৃষকের কাছে, দিন মজুরের কাছে, অসহায় মানুষের কাছে যায় না। এগুলো পরে হচ্ছে সব নেতার ঘরের নেতা। এই নেতার বন্দোবস্ত আমরা ভেঙে দিতে চাই। আমরা বলছি এখানে যারা মন্ত্রী হবে, এমপি হবে, মানুষের সামনে তাদের আয় ব্যয়ের সব হিসাব দিবে। জামাত ইসলামী বলেছে আমরা এমন এক অ্যাপ চালু করব, যদি কেউ দুর্নীতি করে, চালু করে দিছে অলরেডি, শুধুমাত্র নাম লিখে আপনারা পাঠিয়ে দিবেন, প্রশাসন তাকে উঠাই নিয়ে চলে আসতে হবে পুলিশের কাছে গিয়ে, জিডিটি দিয়ে আর করার দরকার হবে। টোটাল ডিজিটালাইজ সিস্টেমের মধ্য দিয়ে এই সোসাইটিকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। সমাজটা হবে আপনার আমার। সুতরাং জামাত ইসলামীর স্লোগান, চলো একসাথে করি স্বপ্নের বাংলাদেশ। আমরাই বাংলাদেশ
বাংলাদেশ, আমরা যদি জেগে উঠি তাহলে এই বাংলাদেশ নতুন অধ্যায়ের সূচনা হবে। যদি তুমি থেমে যাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। আমরা রুখে দাঁড়াতে পারবো তো ইনশাআল্লাহ? এই পর্যন্ত রাজি আছি? আমরা দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। কোন আধিপত্যবাদ, কোন সন্ত্রাস, কোন চাঁদাবাজ, কোন মতলববাজ আর মাদকের ব্যবসায়ীকে আগামীর নিরাপদ বাংলাদেশের অংশীদারিত্ব আমরা দেবো না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে, দেখবেন সাদা